তো ওয়েলকাম টু নেটভার্সিটি। তো আজকের ক্লাসটি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে, অর্থাৎ ত্রিপুরা টেট পেপার 2-র জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকের যে টপিক সেটি হলো গণতন্ত্র অথবা ডেমোক্রেসি। তোমার গণতন্ত্র শব্দটি অথবা এই যে টপিকটা, যেটা যত সহজ মনে হয় ততটুকু সহজ নয়। গণতন্ত্রের পিছনে রয়েছে অনেক জটিলতা এবং একটি গণতন্ত্রের মাধ্যমে প্রতিটা রাষ্ট্রের গঠন, রাষ্ট্রের আকৃতি প্রকৃতি বিভিন্ন বিষয় এই গণতন্ত্রের মাধ্যমেই কিন্তু চিহ্নিত হয়। ঠিক আছে, তো প্রথমত জানব গণতন্ত্র বা ডেমোক্রেসি কাকে বলে। গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা জনগণের হাতে থাকে, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সমস্ত শাসন ব্যবস্থার ঊর্ধ্বে থাকবে জনগণ। তারপর জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্যে অংশ নেয়। অর্থাৎ এই গণতন্ত্রের মাধ্যমে নাগরিক প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, অর্থাৎ প্রত্যক্ষ বলতে সরাসরি শাসন কার্যে পরিচালিত হয় অথবা শাসন কার্যে অংশগ্রহণ করে, অথবা পরোক্ষভাবে বিভিন্ন প্রতিনিধিত্বের মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করে। এর মূল নীতি হলো জনগণের শাসন জনগণের জন্য এবং জনগণের দ্বারা। অর্থাৎ আব্রাহাম লিঙ্কের মতে গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের পরিচালিত শাসন ব্যবস্থা। এর মূল ধারণা জনগণই ক্ষমতার উৎস, অর্থাৎ গণতন্ত্রে জনগণই হলো ক্ষমতার মূল উৎস। সকল নাগরিকের সমানাধিকার। গণতন্ত্রে সকল নাগরিকদের থাকবে সমান অধিকার, অর্থাৎ এখানে ধনী দরিদ্র উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই সমান অধিকার ভোগ করে থাকবে। তারপর আইনের শাসন। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসন ব্যবস্থা থাকবে। তারপর নাগরিক স্বাধীনতা ও অধিকারের সুরক্ষা, অর্থাৎ গণতন্ত্রে নাগরিকের স্বাধীনতা এবং অধিকারের সুরক্ষা সংরক্ষিত থাকবে এই গণতান্ত্রিক ব্যবস্থায়। তারপর গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য জানবো আমরা। জনগণের সার্বভৌমত্ব, পপুলার সোভারেনিটি। ক্ষমতার চূড়ান্ত উৎস হলো জনগণ। গণতন্ত্রে ক্ষমতার চূড়ান্ত উৎস হলো জনগণ। সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন, অর্থাৎ সরকার জনগণেরই ইচ্ছার হয়ে অথবা ইচ্ছার বিরুদ্ধে কোনো কার্য পরিচালনা করতে পারবে না, সেটি গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য। তারপর ভোটাধিকার ও নির্বাচন, অর্থাৎ গণতন্ত্রে ভোটাধিকার ব্যবস্থা থাকবে, সকলের ভোটাধিকারের ব্যবস্থা থাকবে এবং নির্বাচনীয় একটি সুষ্ঠু নির্বাচনীয় ব্যবস্থা থাকবে গণতন্ত্রে। নির্বাচন ব্যবস্থা যদি সুষ্ঠু না হয়, সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তবে সেটি গণতন্ত্রে থাকবে না, সেটি স্বৈরাচারিতায় পরিবর্তিত হবে। তারপর প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকার, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ গণতন্ত্রে সর্বোপরি নাগরিকদের প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা থাকতে হবে অবশ্যই এই গণতান্ত্রিক ব্যবস্থায়। অর্থাৎ নাগরিক একটি নির্দিষ্ট প্রাপ্তবয়স্কের মাধ্যমে ভোটদানে অংশগ্রহণ করতে পারবে। যেমন ভারতে 18 বছর অথবা 18 বছর ঊর্ধ্বে সকল নাগরিকে ভোট দিতে পারে। তারপর নিয়মিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অর্থাৎ যে নির্বাচন ব্যবস্থাটা সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে, অথবা নিয়মিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা পরিচালিত হবে কোথায়? এই গণতান্ত্রিক ব্যবস্থায়। আইনের শাসন, রুল অফ ল। গণতন্ত্রে আইনের শাসন পরিচালিত হয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন সকলের জন্য সমানাধিকার এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। গণতন্ত্রে সকলের জন্য আইন সমানভাবে প্রযোজিত হয় এবং সরকারকেও আইনের অধীনে থাকতে হয়। অর্থাৎ যে সরকার পরিচালিত হবে এই গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটি আইনের অধীনে থেকেই কার্যকর হতে হবে এবং নাগরিকের হয়ে সেখানে অথবা রাষ্ট্রের হয়ে কার্য পরিচালনা করবে। এখানে একটা পয়েন্ট ছাড়া হয়েছে, যেমন একাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণ। গণতান্ত্রিক রাষ্ট্রের আরেকটা ভেরি ইম্পর্টেন্ট তোমার
বৈশিষ্ট্য হলো এখানে একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করে থাকে এই গণতান্ত্রিক ব্যবস্থায়, যার ফলে রাজনৈতিক সঠিক কাঠামো তৈরি হতে পারে। তারপর নেক্সট আমরা জানবো আইনের শাসন হিসেবে কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য, সরকারকেও আইনের অধীনে থাকতে হয়। তারপর জানবো যে এই ব্যবস্থায় নাগরিকদের জন্য কিছু মৌলিক অধিকার ও স্বাধীনতা সংরক্ষিত হয় এই গণতান্ত্রিক ব্যবস্থায়, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফ্রিডমস। এর কিছু প্রতিচ্ছবি হলো যেমন মত প্রকাশের স্বাধীনতা। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক সুষ্ঠুভাবে অথবা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। তারপর সংগঠন করার স্বাধীনতা, অর্থাৎ নাগরিকরা চাইলে বিভিন্ন সংগঠিত মাধ্যমে কার্য পরিচালনা করতে পারে। তারপর জমায়েত হওয়ার স্বাধীনতা, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের যে ব্যবস্থা সেটি এই গণতান্ত্রিক ব্যবস্থায় প্রযোজ্য। তারপর ধর্মীয় স্বাধীনতা, ভেরি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো এই যে ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, অর্থাৎ ধর্ম হবে একটি নিরপেক্ষ এবং প্রতিটি জাতি ধর্ম বর্ণের ক্ষেত্রে সেখানে ধর্মীয় স্বাধীনতা দেওয়া থাকবে প্রতিটি নাগরিকের জন্য। ধর্ম হবে তাদের ব্যক্তিগত বিষয়। তারপর জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি নাগরিকের তাদের জীবনের অধিকার, অর্থাৎ প্রতিটি নাগরিকের তাদের ব্যক্তিগত জীবিকা নির্বাহের জীবন পরিচালনার যে অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা সেটা প্রযোজ্য রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্টিয়াল জুডিশিয়ারি, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ থাকবে এবং সেটি রাষ্ট্রের হয়ে অথবা সংবিধানের রক্ষাকর্তা হিসেবে এবং নাগরিকদের অধিকার রক্ষা করবে এই বিচার বিভাগ। যেমন বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা থেকে স্বাধীন থাকবে, অর্থাৎ এই বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা থেকে স্বাধীন থাকবে, অর্থাৎ আইন বিভাগের বিভিন্ন বিষয় থেকে ঊর্ধ্বে থাকবে এই তোমার বিচার বিভাগ এবং নাগরিক অধিকার রক্ষা এবং সংবিধানের ব্যাখ্যা করা বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জবাবদিহিমূলক সরকার, গণতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে জবাবদিহিমূলক সরকারের উপস্থিতি রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। সরকার জনগণের কাছে এবং তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়বদ্ধ, অর্থাৎ এই গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার জনগণের কাছে বিভিন্ন ক্ষেত্রে দায়বদ্ধ থাকে। জনগণের প্রশ্ন করার এবং সরকারের কাজের সমালোচনা করার অধিকার থাকে নাগরিকের। বহুদলীয় ব্যবস্থা অথবা মাল্টি পার্টি সিস্টেম, গণতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে বহুদলীয় ব্যবস্থার প্রচলন রয়েছে, অর্থাৎ একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় এবং বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বিরোধী দল এই বর্তমান যে সরকার উপস্থিত সেই সরকারকে ইন্ধন যোগায়, বিভিন্ন কার্যে পরিচালিত করে, তাদের ভুল ত্রুটি ধরে দেয় এই যে বিরোধী দল এবং তাদেরকে ত্বরান্বিত করে বিভিন্ন কার্যে, যা রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়। তারপর সাংবিধানিক সরকার বা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, সাংবিধানিক সরকার বলতে এমন এক সরকার ব্যবস্থা যেখানে সরকার সংবিধানের উপর ভিত্তি করেই পরিচালিত হয়, অর্থাৎ সরকার সংবিধান দ্বারা পরিচালিত, সংবিধানের ঊর্ধ্বে কোনো কাজ সরকার করবে না। সংবিধানে যেই ব্যবস্থা যেই নীতি অবলম্বন করা হয় সরকার তার বাস্তব রূপ হিসেবে তুলে ধরবে এবং সংবিধান সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত, অর্থাৎ এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় এনে তোমার সংবিধানই সর্বোচ্চ আইন হিসেবে বিবেচনা করা হয় এবং
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংবিধানই ঊর্ধ্বে হিসাবে মান্য করা হয়। তারপর আমরা জানব গণতন্ত্রের কিছু শ্রেণীবিন্যাস অথবা বিভিন্ন প্রকার। ঠিক আছে, অর্থাৎ গণতন্ত্র দুটি প্রধান ভাগে বিভক্ত: প্রত্যক্ষ গণতন্ত্র বা ডাইরেক্ট ডেমোক্রেসি এবং আরেকটি পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা অথবা ইনডাইরেক্ট ও রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। প্রত্যক্ষ গণতন্ত্র হলো যে শাসন ব্যবস্থায় নাগরিকরা সরাসরি আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয়। অর্থাৎ এমন একটি শাসন ব্যবস্থা যেখানে নাগরিকরা সরাসরিভাবে রাজনৈতিক কার্যে অংশগ্রহণ করে, বিভিন্ন শাসন ব্যবস্থায় ও শাসন কার্যে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করে ঐক্যবদ্ধভাবে। তবে এই যে ব্যবস্থাটি, এটি কিন্তু ছোটোখাটো রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তারপর কার্যপদ্ধতি: জনগণ সরাসরি ভোট, গণ উদ্যোগ অথবা প্রত্যাহার এর মাধ্যমে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রত্যক্ষভাবে নির্বাচন করে কোনো প্রতিনিধিকে এবং সেটাকে আবার জনগণ চাইলে সেটা আবার প্রত্যাহার করতে পারে অথবা বাতিল করতে পারে। তারপর উপযোগিতা: ছোট রাষ্ট্র বা স্থানীয় শাসনের জন্য বেশি উপযুক্ত, যেখানে জনগণ সরাসরি একত্রিত হয়ে হতে পারে। অর্থাৎ ছোটোখাটো রাষ্ট্রের জন্য এটি খুবই উপকৃত অথবা এর সুবিধা হিসেবে তুলে ধরা যেতে পারে। যেমন উদাহরণ হিসেবে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলো, যেমন অ্যাথেন্স, আধুনিক সুইজারল্যান্ডের কিছু ক্যান্টনে সীমিত আকারে দেখা যায় এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা। এর কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধাও রয়েছে। সুবিধা: জনগণের সরাসরি অংশগ্রহণ, অধিক দায়বদ্ধতা। অর্থাৎ জনগণ এই যে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় সরাসরি অংশগ্রহণ করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণভাবে জনগণ নিজেই দায়বদ্ধ থাকে, অর্থাৎ কারোর উপরে দায়বদ্ধ চাপিয়ে দিতে পারে না গণতান্ত্রিক ব্যবস্থায়। এবং এর কিছু অসুবিধাও রয়েছে। এক, বৃহত্তর জনগোষ্ঠীর জন্য অবাস্তব। অর্থাৎ যে বৃহত্তর রাষ্ট্র বা জনগোষ্ঠীর ক্ষেত্রে এটি অবাস্তব হিসেবে গণ্য করা হয়, কেননা এখানে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা অথবা জনমতের দ্বারা হওয়ার ঝুঁকি। অর্থাৎ সকলের ঐক্যবদ্ধ হতে অনেক তোমার জটিলতা বাড়তে পারে, কেননা সেখানে অত্যাধিক পরিমাণে জনসংখ্যা থাকে যার জন্য, এবং ভৌগোলিক অবস্থানও অনেক বড়, যার জন্য এই প্রত্যক্ষ গণতন্ত্র সেখানে সম্ভব নয়। তারপর নেক্সট আমরা জানব যে পরোক্ষ গণতন্ত্র কি। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যে শাসন ব্যবস্থা নাগরিকরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্যে অংশ নেয়। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ ও আইন প্রণয়ন করে। অর্থাৎ এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরিভাবে রাজনৈতিক বিভিন্ন শাসন কার্য পরিচালিত করে না, তারা তাদের মধ্যে থেকে একজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে বিভিন্ন তোমার ভোটদানের মাধ্যমে, এবং সেই নির্বাচিত প্রতিনিধি কিন্তু পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন কার্য পরিচালিত করে জনগণের হয়ে। তারপর উপযোগিতা: আধুনিক বৃহত্তর রাষ্ট্রগুলোর জন্য সবচেয়ে প্রচলিত এবং কার্যকর পদ্ধতি এই হলো এই পরোক্ষ গণতন্ত্র। যেমন উদাহরণ হিসেবে ভারত, মার্কিন যুক্তরাজ্য এবং কানাডা। এতটুকু বোঝা গেল। তারপর এর কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে। সুবিধা: বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কার্যক্রম, সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ, বিশেষজ্ঞদের অংশগ্রহণ। তারপর অসুবিধা: জনগণের সাথে নির্বাচিত প্রতিনিধিদের দূরত্বের সৃষ্টি। অর্থাৎ জনগণের কিছু ক্ষেত্রে এই ব্যবস্থায় তোমার নাগরিক দিক থেকে দূরত্ব সৃষ্টি হতে পারে, অথবা প্রতিনিধিদের জবাবদিহির অভাব। অর্থাৎ প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অভাব দেখা যায়, যার ক্ষেত্রে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্বৈরাচারী দিকে উদ্দীপিত হয়। তারপর রাজনৈতিক দলের ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি। এই পরোক্ষ গণতন্ত্রে কখনো কখনো রাজনৈতিক দলগুলি তাদের ক্ষমতা
তোমার অপব্যবহার করার ঝুঁকিও রয়েছে এই গণতান্ত্রিক ব্যবস্থায়, পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায়। তো এই হলো আজকের রাষ্ট্রবিজ্ঞানের গণতন্ত্র বা ডেমোক্রেসির ক্লাস, এবং এটাকে আমি পার্ট 1 হিসেবে রাখলাম। এর আরও কিছু দিক রয়েছে ডিপলি, তোমার যেমন শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং ভারতীয় যে সংসদীয় ব্যবস্থার যে তোমার সিস্টেম রয়েছে সেটা নিয়েও কিন্তু আর একটু ডিটেলে আলোচনা করা যায়। তবে সেটা পরবর্তীতে, গণতন্ত্রের যে মূল ধারণাটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত ত্রিপুরা পেপার 2 এবং পেপার 1-এর CDP সেগুলি পাওয়ার জন্য